সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চট্টগ্রাম কলেজে অধ্যয়নরত দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি তোমাদের জীববিজ্ঞান প্রথম পত্রের অনলাইন ক্লাস কার্যক্রম। তোমাদের সাথে আজকে আমি আছি মোহাম্মদ আতিকুর রহমান, প্রভাষক, উদ্ভিদ বিজ্ঞান, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম। আজকে আমরা আলোচনা করব তোমাদের জীববিজ্ঞান প্রথম পত্র বইয়ের দ্বাদশ অধ্যায়ের একটি বিষয় বায়ুম। তোমাদের দ্বাদশ অধ্যায়ের শিরোনাম হচ্ছে জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ। সে অধ্যায়ে আমরা আলোচনা করব বায়ুম নিয়ে। তাহলে আজকের ক্লাস শেষে তোমরা যে বিষয়গুলো সম্পর্কে ধারণা লাভ করবে তার মধ্যে রয়েছে বায়ুম কি তা তোমরা ব্যাখ্যা করতে পারবে, বিভিন্ন ধরনের বায়ুম সম্পর্কে বর্ণনা করতে পারবে। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। প্রথমেই আমরা দেখব বায়ুমের সংজ্ঞা। বায়ুমের সংজ্ঞায় বলা হচ্ছে একই ধরনের জলবায়ু, একই ধরনের ভূমি, একই জাতীয় বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ ও প্রাণী নিয়ে পৃথকযোগ্য ও পৃথক ইকোসিস্টেমকে বায়ুম বলে। আমরা জানি বিভিন্ন এলাকায় জলবায়ু, আবহাওয়া ও অন্যান্য অজীব এবং জীব উপাদানের মধ্যে প্রচুর পার্থক্য দেখা যায়। এসব পার্থক্যের কারণে বিভিন্ন এলাকায় জীবের কমিউনিটিও বিভিন্ন ধরনের হয়ে থাকে। বায়ুম মূলত কতগুলো কমিউনিটি বা জীবের বৈচিত্র্যের সমন্বয়ে গঠিত একক। সহজ কথায় যদি আমরা বলি তাহলে বলতে হবে একটি বড় ইকোসিস্টেমই হচ্ছে একটি বায়ুম। সারা পৃথিবীর বায়ুমকে আমরা যদি বিভক্ত করতে চাই তাহলে দুভাগে বিভক্ত করতে পারি। একটি হচ্ছে স্থলজ বায়ুম, আরেকটি হচ্ছে জলজ বায়ুম। তাহলে চলো আমরা এই দুটি বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করি। এখন আমরা দেখব স্থলজ বায়ুম। স্থলজ বায়ুম কাকে বলে? যে সকল বায়ুম স্থলভাগে অবস্থিত তাদের স্থলজ বায়ুম বলে। স্থলজ বায়ুমকে আমরা আবার বিভিন্ন ভাগে বিভক্ত করতে পারি। সেগুলো হচ্ছে মরুভূমি বায়ুম, তৃণভূমি বায়ুম, সাভানা বায়ুম, তুন্দ্রা বায়ুম, বনভূমি বায়ুম। এখন আমরা এই সকল বায়ুম সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব। তোমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছ। এই ছবি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা একটি মরুভূমির ছবি। তাহলে মরুভূমিতে যে বায়ুম গড়ে ওঠে তাকে আমরা বলবো মরুভূমির বায়ুম। এই বায়ুমের কিছু বিশেষ বৈশিষ্ট্য আমরা একটু আলোচনা করি। মরুভূমি হলো অতি উষ্ণ ভৌগোলিক অঞ্চল, যেখানে রাতে তাপমাত্রা 0°C থেকে দিনে তাপমাত্রা 45°C পর্যন্ত হতে পারে। এই অঞ্চলে বাতাসে আর্দ্রতা না থাকায় সূর্যরশ্মি মাটিতে পড়ে, ফলে তাপমাত্রা অনেক উচ্চতায় পৌঁছায়। এসব অঞ্চলে নিয়মিত ও অল্প পরিমাণে বৃষ্টিপাত হতে দেখা যায়। এছাড়াও কিছু কিছু মরুভূমিতে বছরের পর বছর বৃষ্টিপাত হয় না। এই অঞ্চলের উদ্ভিদকুল নিয়ে যদি আমরা বলি তাহলে এক্ষেত্রে প্রধানত দেখা যায় ক্যাকটাস বা ফুনিমনসা জাতীয় উদ্ভিদ, খেজুর, বাবলা, লিগিউম, অ্যালোভেরা বা ঘৃতকুমারী, ইউফোরবিয়া ইত্যাদি জাতীয় উদ্ভিদ। এখন যে ছবিটি তোমরা দেখতে পাচ্ছ, এই ছবিতে দেখা যাচ্ছে অনেকগুলো ঘাস দ্বারা গঠিত এক ধরনের ভূমি। এই ধরনের ভূমিকে বলা হয় তৃণভূমি, আর তৃণভূমি দ্বারা গঠিত বায়ুমকে বলা হয়ে থাকে তৃণভূমি বায়ুম। তৃণভূমি বায়ুম অসংখ্য তৃণভোজী প্রাণীর চারণ ক্ষেত্র, এই জন্য একে পৃথিবীর চারণভূমিও বলা হয়। এ বায়ুমে বাৎসরিক বৃষ্টিপাত 25 থেকে 75 সেন্টিমিটার পর্যন্ত হয়। সাধারণত বছরে এক মৌসুমী বৃষ্টিপাত দেখা যায়। এই ধরনের তৃণভূমি বায়ুম দেখা যায় মধ্য কানাডা, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া ও আর্জেন্টিনা অঞ্চলে। এই অঞ্চলে যে সকল ঘাস জন্মায় সে সকল ঘাসের পাতা সরু ও খাড়াভাবে থাকে, তাই পর্ষদন কম হয়। মাটি প্রচুর হিউমাস সমৃদ্ধ। দিনে ও রাতে তাপমাত্রা কম বেশি হ্রাস বৃদ্ধি ঘটে। শীতকালে তাপমাত্রা 15°C এ নেমে আসে এবং গ্রীষ্মকালে 32°C পর্যন্ত উঠে আসে। এই অঞ্চলে যে সকল ঘাস জন্মায় তার মধ্যে দেখা যায় সর্বোচ্চ 12 থেকে 15 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। এই অঞ্চলে যে সকল উদ্ভিদ বেশি জন্মায় তার মধ্যে রয়েছে যব, গম, রাই ইত্যাদি।
এখন আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি এখানে দেখা যাচ্ছে অনেকগুলো ঘাস এবং সেই ঘাস বা তৃণভূমির মাঝে মাঝে কিছু কিছু ঝোপ আকারে বা গুচ্ছ আকারে উদ্ভিদ দেখা যাচ্ছে। এই ধরনের ঘাস বা তৃণভূমির মাঝে ছোট ছোট বৃক্ষ বা ঝোপ সদৃশ এই ধরনের ভূমিকে বলা হয় সাভানা বায়ু, অর্থাৎ এক বিশেষ ধরনের তৃণভূমি যেখানে মাঝে মাঝে ছোট বৃক্ষ বা ঝোপ থাকে, যেটা তৃণভূমি বা তৃণভূমি বায়ুমে দেখা যায় না। সাভানা অঞ্চলের কিছু বৈশিষ্ট্য যদি আমরা বলি তাহলে বলতে হবে সাভানা অঞ্চল সৃষ্টির অন্যতম কারণ দাবানল, ভূমিধস, ভূমিরূপের প্রকৃতি ইত্যাদি। সাভানা দীর্ঘ শুকনো মৌসুম থাকে এই অঞ্চলে। ট্রপিক্যাল রেইন ফরেস্টের সীমানায় সাভানা সৃষ্টি হয়। এই ধরনের অঞ্চল দেখা যায় আফ্রিকা, আমেরিকা, ভারত ও অস্ট্রেলিয়াতে। এই ধরনের অঞ্চলে বা এই বায়োমে যে সকল উদ্ভিদ বেশি দেখা যায় তার মধ্যে রয়েছে বাবলা, তাল জাতীয় উদ্ভিদ, ইউফোরবিয়াসি এবং মাঝে মাঝে বিক্ষিপ্তভাবে গুল্ম ও ঝোপঝাড় জাতীয় উদ্ভিদ এবং নিম্ন স্তরে থাকে ঘাস জাতীয় উদ্ভিদ। এখন যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি এই ছবিতে দেখা যাচ্ছে বরফে আচ্ছাদিত একটি অঞ্চল, অর্থাৎ তুন্দ্রা অঞ্চল। সেই তুন্দ্রা অঞ্চলে গঠিত বায়ুমকে আমরা বলবো তুন্দ্রা বায়ু। এখানে বছরে 6 মাস দিন এবং 6 মাস রাত হয়। এই অঞ্চলে মানুষকে এস্কিমো বলে। এই অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাত 15 সেন্টিমিটার বা তারও কম। সাধারণত বৃষ্টিপাত বলতে এখানে বরফ হিসেবেই সেটা হয়, অর্থাৎ তুষারপাত হয়। এখানে শীতকালীন গড় তাপমাত্রা -34°C এবং গ্রীষ্মকালীন গড় তাপমাত্রা 3 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস। উঁচু পর্বতশৃঙ্গের এইরূপ অঞ্চলকে আলপাইন তুন্দ্রা বলে। তুন্দ্রা অঞ্চলের ভূমি বছরের অধিকাংশ সময় বরফে আবৃত থাকে, ফলে এই ধরনের বায়ুমে অর্থাৎ এই ধরনের অঞ্চলে বড় ধরনের কোনো উদ্ভিদ জন্মায় না। তুন্দ্রা বায়ুমের প্রধান যে সকল অঞ্চল বা যে সকল অংশে তুন্দ্রা বায়ুম দেখা যায় সেগুলো হচ্ছে উত্তর আমেরিকা, ইউরেশিয়া মহাদেশের উত্তর প্রান্ত, গ্রিনল্যান্ডের তীরবর্তী অঞ্চল। এই বায়ুমে প্রধান যে সকল উদ্ভিদকুল দেখা যায় তার মধ্যে রয়েছে মস ও লাইকেন। এখন যে ছবিটি দেখতে পাচ্ছি এখানে দেখা যাচ্ছে অনেকগুলো বড় বড় বৃক্ষ দ্বারা সবুজ আচ্ছাদিত একটি অঞ্চল, অর্থাৎ আমাদের চারপাশে আমরা যে ধরনের অঞ্চল দেখতে পাই অর্থাৎ বনভূমি অঞ্চল, সে বনভূমি অঞ্চলে যে বায়ুম গড়ে ওঠে তাকে বলা হয় বনভূমি বায়ু। পৃথিবী পৃষ্ঠের 1/3 এই ধরনের বায়ুম দ্বারা আবৃত থাকে। এটা বৃষ্টিপাত প্রবণ এলাকা হয়। প্রধান উদ্ভিদ গোষ্ঠী হলো বৃক্ষ এবং কাষ্ঠল উদ্ভিদ। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে এই ধরনের বায়ুম দেখা যায়, তবে তার মধ্যেও কিছু বৈচিত্র্য পরিলক্ষিত হয়। বনভূমি বায়ুমকে আমরা সেই বৈচিত্র্যের আলোকে 5টি ভাগে ভাগ করতে পারি। সেগুলো হচ্ছে ট্রপিক্যাল রেইন ফরেস্ট, ট্রপিক্যাল সিজনাল ফরেস্ট, ডেসিডুয়াস ফরেস্ট, কনিফার ফরেস্ট, ম্যানগ্রোভ ফরেস্ট। এখন আমরা দেখব ট্রপিক্যাল রেইন ফরেস্ট। এই অঞ্চলে বৃষ্টিপাত প্রায় সারা বছরই হয়, তবে বর্ষাকালে অধিক পরিমাণে হয়ে থাকে। বাৎসরিক বৃষ্টিপাত কমপক্ষে 250 সেন্টিমিটার থেকে 450 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। সবচেয়ে বড় ট্রপিক্যাল রেইন ফরেস্ট হলো দক্ষিণ আমেরিকার আমাজন রেইন ফরেস্ট। আমাজন রেইন ফরেস্টকে বলা হয় পৃথিবীর ফুসফুস। সমগ্র বিশ্বের মোট উৎপাদনের 20% অক্সিজেন এই বনে নির্গত হয়। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ট্রপিক্যাল রেইন ফরেস্ট হচ্ছে ইন্দোনেশিয়ার দ্বীপপুঞ্জ। এছাড়াও রয়েছে আফ্রিকার কঙ্গো অববাহিকা, ভারত, বার্মা, মধ্য আমেরিকা এবং ফিলিপাইনের অংশবিশেষ রেইন ফরেস্ট। আমরা এই অঞ্চলের বিভিন্ন বৃক্ষের কথা যদি বলি তাহলে বলতে হবে
এখানে আসলে একক কোনো বৃক্ষের আধিপত্য দেখা যায় না, তবে অসংখ্য উঁচু প্রজাতির বৃক্ষ এখানে জন্মে। বনের মেঝে অন্ধকার ও ভেজা থাকে। বৃক্ষগুলো উপরের দিকে পরস্পরের সাথে মিলিত হয়ে ক্যানোপি বা আচ্ছাদন তৈরি করে, যা মূলত 30 থেকে 45 মিটার উঁচু প্রজাতির বৃক্ষ দিয়ে তৈরি। কিছু কিছু উদ্ভিদ এই ক্যানোপি বা আচ্ছাদন ভেদ করে উপরের দিকে উঠে চলে আসে, যাদেরকে ইমার্জেন্ট বলা হয়। এছাড়াও বৃক্ষকে অবলম্বন করে প্রচুর কাষ্ঠলতা ও পরাশ্রয়ী উদ্ভিদ প্রতিষ্ঠা লাভ করে। এর পরবর্তীতে আমরা দেখব ট্রপিক্যাল সিজনাল ফরেস্ট। ট্রপিক্যাল সিজনাল ফরেস্টের কথা যদি আমরা বলি, তাহলে বলতে হবে ট্রপিক্যাল সিজনাল ফরেস্ট অঞ্চল থেকে এখানে বাৎসরিক বৃষ্টিপাত কিছুটা কম, অর্থাৎ ট্রপিক্যাল রেইন ফরেস্ট আমরা দেখেছিলাম প্রচুর বৃষ্টিপাত এখানে হয়, তবে ট্রপিক্যাল সিজনাল ফরেস্টে ট্রপিক্যাল রেইন ফরেস্ট অপেক্ষা কম বৃষ্টিপাত হয়ে থাকে। তবে এখানকার বৃষ্টিপাত সারা বছর না হয়ে একটি নির্দিষ্ট মৌসুমে হয়ে থাকে, অর্থাৎ বর্ষাকালে হয়। মৌসুমী বৃষ্টিপাতের সময় এই বন ট্রপিক্যাল রেইন ফরেস্টের মতোই আচরণ করে, কিন্তু শীতকালে কিছু কিছু বৃক্ষের পাতা ঝরে যায়। এই ধরনের বনাঞ্চল আমরা দেখি বাংলাদেশের চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও সিলেটের বন জাতীয় অঞ্চলে। এছাড়া মিয়ানমারের কিছু সেগুন বন এই জাতীয় ট্রপিক্যাল সিজনাল ফরেস্টের মতো আচরণ করে থাকে। এখন তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ, সেই ছবিতে দেখা যাচ্ছে উদ্ভিদের পাতা ঝরে গেছে। তার মানে যে সকল উদ্ভিদের পাতা ঝরে যায়, সে সকল উদ্ভিদ নিয়ে গঠিত বনাঞ্চলকে বলা হয় পত্রঝরা বা পর্ণমোচী বা ডেসিডুয়াস বনাঞ্চল। তবে এই ধরনের উদ্ভিদের পাতা একটা নির্দিষ্ট সময়ে বা নির্দিষ্ট ঋতুতে ঝরে যায়, সাধারণত শীতকাল বা শুষ্ক মৌসুমে এসব উদ্ভিদের পাতা ঝরে যায়। এই ধরনের ডেসিডুয়াস ফরেস্ট বা পত্রঝরা বনাঞ্চলকে আবার দুভাগে ভাগ করা হয়ে থাকে। একটা হচ্ছে টেম্পারেট ডেসিডুয়াস ফরেস্ট, আর একটি হচ্ছে ময়েস্ট ডেসিডুয়াস ফরেস্ট। এর পরবর্তীতে আমরা এখানে একটি বিশেষ ধরনের ঝোপ জাতীয় উদ্ভিদ দেখতে পাচ্ছি। এই উদ্ভিদকে বলা হয় কনিফার উদ্ভিদ। এই কনিফার উদ্ভিদের সমন্বয়ে গঠিত বনাঞ্চলকে বলা হয় কনিফার ফরেস্ট। এই কনিফার ফরেস্টকে আবার তৈগা বনাঞ্চলও বলা হয়ে থাকে। এই ধরনের বনাঞ্চলে রত্নবীজী উদ্ভিদে আধিপত্য দেখা যায়। কনিফার ফরেস্টে অঞ্চলে বাৎসরিক বৃষ্টিপাত হয়ে থাকে 50 থেকে 100 সেন্টিমিটার, এবং শীতকাল অনেক দীর্ঘ হয় এবং গ্রীষ্মকাল সংক্ষিপ্ত হয়ে থাকে। তাপমাত্রা -30 ডিগ্রি থেকে +30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। এই অঞ্চলে মাটি উর্বর এবং অম্লীয় জাতীয় হয়ে থাকে। এই ধরনের কনিফার ফরেস্ট দেখা যায় আমেরিকায়। এই ধরনের কনিক্যাল ফরেস্টে যে সকল উদ্ভিদ দেখা যায়, তার মধ্যে রয়েছে পাইন, রেড ওক, হ্যামলক ইত্যাদি। এখন আমরা দেখব, এই ছবিটা আমাদের খুব পরিচিত, আমাদের দেশে আমরা দেখতে পাই, অর্থাৎ ম্যানগ্রোভ ফরেস্ট। আমরা ম্যানগ্রোভ ফরেস্ট সম্পর্কে কিছুটা আমরা জানি। ম্যানগ্রোভ ফরেস্ট কাকে বলে? যেসব বনভূমি জোয়ারের পানিতে প্লাবিত হয় এবং শ্বাসমূল এবং জরায়ুজ অঙ্কুরোদ্গম বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ, তাদের ম্যানগ্রোভ বনাঞ্চল বলা হয়ে থাকে। তাহলে ম্যানগ্রোভ বনাঞ্চলের একটা আদর্শ উদাহরণ হচ্ছে বাংলাদেশের সুন্দরবন। এই ধরনের বনাঞ্চল বাংলাদেশ ছাড়াও আফ্রিকার পূর্ব উপকূল, দক্ষিণ ও পূর্ব এশিয়া এবং উত্তর অস্ট্রেলিয়ার উপকূলে আছে। প্রাত্যহিক জোয়ার ভাটার কারণে মাটি ভেজা, কর্দমাক্ত এবং লবণাক্ত হয়। বাৎসরিক বৃষ্টিপাত 160 থেকে 200 সেন্টিমিটার হয়ে থাকে। সেই কারণে বনভূমি তেমন সমৃদ্ধ নয়। এই ধরনের বনাঞ্চলে যে সকল উদ্ভিদ দেখা যায়, তার মধ্যে রয়েছে সুন্দরী, কেওড়া, গরান, হিজল, গুলপাতা, টাইগার ফার্ন ইত্যাদি। এই ধরনের বনাঞ্চলে আমরা আগেও বলেছিলাম কিছু বিশেষ বৈশিষ্ট্য দেখা যায়, তার মধ্যে রয়েছে জরায়ুজ অঙ্কুরোদ্গম, শ্বাসমূল, স্তম্ভমূল, ঠেসমূল ইত্যাদি। এখন আমরা দেখব জলজ বায়ু।
তাহলে জলজ বায়ুমের সংজ্ঞাটা আমরা একটু দেখি। জলজ পরিবেশের বায়ুমগুলোকে একত্রে জলজ বায়ুম বলে। অর্থাৎ পৃথিবীতে যত জলাশয় আছে সেই সকল জলাশয়ের মধ্যে যে সকল বায়ুম গড়ে উঠেছে সেই সকল বায়ুমকে আমরা একত্রে জলজ বায়ুম বলবো। জলজ বায়ুমকে আমরা আবার জলের প্রকৃতির উপর নির্ভর করে দুই ভাগে বিভক্ত করতে পারি। একটি হচ্ছে স্বাদু পানির বায়ুম, আরটি হচ্ছে লোনা পানির বায়ুম। তাহলে চলো আমরা এই দুটি বিষয় একটু আলোচনা করব। এখন আমরা দেখব স্বাদু পানির বায়ুম। স্বাদু পানি বা মিঠা পানি, এই পরিবেশে যে বায়ুম গড়ে ওঠে সেগুলোই হচ্ছে স্বাদু পানি বা মিঠা পানির বায়ু। পৃথিবীর প্রায় 1/5 বায়ুম মিঠা পানি দ্বারা আবৃত। এগুলো ছোট, অগভীর এবং বিচ্ছিন্ন বিভিন্ন ধরনের হয়ে থাকে। তাহলে স্বাদু পানির বায়ুমকে আমরা আবার কয়েক ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে প্রবাহমান। প্রবাহমান বলতে যে বায়ুমে যে জলাশয়ের পানিগুলো প্রবাহমান সেই সকল বায়ুমকে আমরা প্রবাহমান স্বাদু পানির বায়ুম বলতে পারি। প্রবাহমান স্বাদু পানির বায়ুমের মধ্যে রয়েছে নদী, ঝর্ণা এই ধরনের জলাশয়। হ্রদ, ঝর্ণা বা হিমবাহ থেকে নদীর উৎপত্তি হয়ে থাকে। সেখানে পানির স্রোত বেশি থাকে, তাপমাত্রা কম থাকে, পানি স্বচ্ছ এবং প্রচুর অক্সিজেন থাকে। মাঝামাঝি সমতল অংশ বেশ চওড়া এবং শেষ দিকে পানিতে প্রচুর পলিমাটি থাকায় পানি ঘোলাটে হয়। মাঝামাঝি সমতল অংশে প্রচুর শৈবাল এবং সবুজ উদ্ভিদ জন্মে। মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে নানা ধরনের মাছ, সরীসৃপের মধ্যে কুমির, গড়িয়াল, সাপ, কাছিম এবং স্তন্যপায়ীদের মধ্যে ডলফিন দেখা যায়। এখন দেখব আরেকটি অংশ, সেটি হচ্ছে জলাভূমি। রামসার কনভেনশন 1971 অনুযায়ী বাংলাদেশে যে সকল জলাভূমি তালিকাভুক্ত করা হয়েছে তার মধ্যে রয়েছে সুন্দরবন এবং টাঙ্গুয়ার হাওর। এছাড়া সারা দেশে ছোট বড় অনেক জলাভূমি আছে। এগুলো স্থায়ী বা অস্থায়ী, মিঠা পানি বা লোনা পানির জলাধার। এদের স্রোত থাকতে পারে অথবা বদ্ধ জলাশয়ও হতে পারে। সারা বিশ্বে জলাভূমিতে 5,000-এর বেশি সপুষ্পক উদ্ভিদ জন্মে। বাংলাদেশে এর সংখ্যা প্রায় 154টি। বাংলাদেশে উল্লেখযোগ্য জলজ উদ্ভিদ হলো পানি ফল, পদ্ম, শাপলা, হোগলা, এজোলা, স্যালভিয়া, কচুরিপানা ইত্যাদি। এছাড়া প্রাণীদের কথা যদি বলি, আমরা প্রাণীদের মধ্যে প্রায় 750 প্রজাতির পাখি, 760 প্রজাতির মিঠা ও লোনা পানির মাছ, ঝিনুক, শামুক, সাপ ও অনেক অমেরুদণ্ডী প্রাণী বসবাস করে। এরপরে আমরা দেখব হ্রদ ও পুকুর। এই ধরনের জলাশয়ের আয়তন কয়েক মিটার থেকে কয়েক হাজার কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। এদের গভীরতার মধ্যেও বেশ তারতম্য দেখা যায়। অনেক পুকুর শীতকালে শুকিয়ে যায়। হ্রদের গভীরতা অনেক রকম। সবচেয়ে গভীরতম হ্রদ যেমন বৈকাল হ্রদ, এবং এদের স্থায়ী জলাধার হিসেবে এরা থাকে। পানি একদম শুকিয়ে যায় না, কিছু পানি এখানের মধ্যে থাকে। আবার এই হ্রদগুলোর গভীরতার অনুসারে আনুভূমিকভাবে 3টি অঞ্চলে তাদেরকে বিভক্ত করা যায়। একটি হচ্ছে লিটোরাল অঞ্চল, একটা হচ্ছে লিমনেটিক অঞ্চল, আর একটা হচ্ছে প্রোফান্ডাল অঞ্চল। এই অঞ্চলগুলো কি আমরা একটু ব্যাখ্যা করি। তোমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছ। এই ছবিতে প্রথমে আমরা দেখব লিটোরাল অঞ্চল। লিটোরাল অঞ্চল কোনটি? লিটোরাল অঞ্চল হচ্ছে তোমরা যে হ্রদের কিনারায় যে উষ্ণ জলের অংশ দেখতে পাচ্ছ সেটাকেই বলা হয় লিটোরাল অঞ্চল। তাহলে হ্রদের কিনারায় যে উষ্ণ অঞ্চল থাকে সেটাকে লিটোরাল অঞ্চল, বাংলায় বলা হয় বেলা অঞ্চল। এখানে বিভিন্ন ধরনের শৈবাল, মূলবদ্ধ ও ভাসমান উদ্ভিদ জন্মে। প্রাণীদের মধ্যে পতঙ্গ, কাস্টারিয়ান, মাছ ও উভচর প্রাণী বসবাস করে। পতঙ্গের মধ্যে ড্রাগন ফ্লাই, মিজেস প্রধান। এই অঞ্চলে উদ্ভিদ ও প্রাণীগুলো ডাহুক, সাপ ও কচ্ছপের খাদ্য। এরপর আমরা দেখব লিমনেটিক অঞ্চল। লিমনেটিক অঞ্চল হচ্ছে গিয়ে লিটোরাল অঞ্চল থেকে শুরু করে যে হ্রদের উন্মুক্ত যে অঞ্চল
যে উন্মুক্ত অঞ্চল সে অঞ্চলটাকে আমরা বলবো লিমনেটিক অঞ্চল। তাহলে এটি হ্রদের উপরের মুক্ত অঞ্চল। এই অঞ্চল পর্যাপ্ত আলো থাকে, অর্থাৎ আলোকিত একটি অঞ্চল। এই অঞ্চলে প্রধানত ফাইটোপ্ল্যাঙ্কটন এবং জুপ্ল্যাঙ্কটন থাকে। এছাড়া কিছু ক্ষুদ্রাকার মাছও এখানে দেখা যায়। লিটোরাল এবং লিমনেটিক অঞ্চল বাদ দিলে আমরা যে অঞ্চলটা পাই সেটা হচ্ছে প্রোফান্ডাল অঞ্চল। এই প্রোফান্ডাল অঞ্চলটা হচ্ছে লিমনেটিক অঞ্চলের ঠিক নিচের অঞ্চলটি। এখানে আলোর পরিমাণ খুবই অল্প। আমরা দেখেছিলাম লিমনেটিক অঞ্চলে পর্যাপ্ত আলো থাকে, কিন্তু যত তার গভীরতা বৃদ্ধি পেতে থাকে আলো কমতে থাকে। সেই ক্ষীণ আলোর অঞ্চলটাকে আমরা বলবো প্রোফান্ডাল অঞ্চল। এখানকার পানি ঠান্ডা এবং বেশ ঘন হয়ে থাকে। প্রাণীগুলো পরভোজী প্রকৃতির, কারণ এরা মৃতদেহ ভক্ষণ করে থাকে। তাহলে আমরা দেখলাম স্বাদু পানির বায়ুম। এখন আমরা চলে যাব লুনা পানির বায়ুমের মধ্যে। লুনা পানির বায়ুম কারা? অর্থাৎ লবণাক্ত যে জলাশয় বা জলাধার, সেই ধরনের বায়ুমকে আমরা লুনা পানির বায়ুম বলবো। তাহলে এই ধরনের কি কি আছে? মহাসাগর, সাগর এবং মোহনা মিলে পৃথিবী পৃষ্ঠের প্রায় 3/4 দখল করে আছে লুনা পানির বায়ুম। এটাই পৃথিবীর সবচেয়ে বড় এবং প্রথম বায়ুম হিসেবে বিবেচনা করা হয়। সাগরের লবণাক্ততা প্রায় 35 ppm এবং pH 8 পর্যন্ত হয়ে থাকে। গ্রীষ্মপ্রধান অঞ্চলে পৃষ্ঠতলের পানির তাপমাত্রা হয় 27 ডিগ্রি সেলসিয়াস এবং মেরু অঞ্চলে, যেহেতু সেখানে তুন্দ্রা অঞ্চলের কাছাকাছি অর্থাৎ শীতল বরফ অঞ্চল, সেইখানে তাপমাত্রা হয় 3 ডিগ্রি সেলসিয়াস। এই লোনা পানির বায়ুমকে আবার কয়েকটা ভাগে বিভক্ত করা হয়। কয়েকটা ভাগের মধ্যে 4টি সুস্পষ্ট ভাগ আমরা দেখতে পাই। এই 4টি সুস্পষ্ট ভাগ আমরা একটু ব্যাখ্যা করব। একটি হচ্ছে গড়ান অঞ্চল, যাকে আমরা বলতে পারি ইন্টার টাইডাল জোন। এরপরে রয়েছে পেলাজিক অঞ্চল, এরপরে রয়েছে ব্যান্তিক অঞ্চল, এরপর আছে এবিসাল অঞ্চল। এই অঞ্চলগুলো আমরা এখন ব্যাখ্যা করব একটি ছবির সাহায্যে। তোমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছ। এই ছবিতে প্রথমেই আমরা যে অঞ্চলটা দেখব সেটা হচ্ছে ইন্টারটাইডাল অঞ্চল বা গড়ান অঞ্চল। এই ইন্টারটাইডাল অঞ্চলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। ইন্টারটাইডাল অঞ্চল, এই ইন্টারটাইডাল অঞ্চল মানে হচ্ছে গিয়ে জোয়ার ভাটা যেখানে প্লাবিত হয় সেই ধরনের অঞ্চল, অর্থাৎ তীরবর্তী অঞ্চল। এই অঞ্চলটি প্রতিদিন দুবার জোয়ার ভাটায় প্লাবিত হয়, তাই এখানে বিভিন্ন প্রকারের উদ্ভিদ ও প্রাণী থাকে। উপরের অংশে কয়েকটি প্রজাতির ডায়াটম, বাদামি শৈবাল, লোহিত শৈবাল ও কিছু সবুজ শৈবালও এখানে জন্মে। প্রাণীদের মধ্যে স্নেইল, ক্র্যাবস, ছোট ছোট মাছ এগুলো থাকে। এছাড়া ক্রাস্টাসিয়ান ও মোলাস্কা প্রাণী এখানে দেখা যায়। এরপরে আমরা দেখব পেলাজিক অঞ্চল। পেলাজিক অঞ্চলটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে পেলাজিক অঞ্চল এখানে। তাহলে পেলাজিক অঞ্চল হচ্ছে পৃষ্ঠের সাথে যুক্ত, অর্থাৎ তলানির কাছাকাছি যুক্ত এই অঞ্চলটাকে পেলাজিক অঞ্চল আমরা বলবো। তাহলে সাগরের পৃষ্ঠীয় যুক্ত বা তলানি যুক্ত অঞ্চল এটাকে বোঝায়। এই অঞ্চলে আগাছা জাতীয় উদ্ভিদ জন্মে থাকে। এর পাশাপাশি কিছু প্ল্যাঙ্কটনও থাকে। প্রাণীদের মধ্যে নানা ধরনের মাছ, বিশেষ করে বড় আকৃতির যে সকল মাছ যেমন ডলফিন, হাঙর, তিমি, এই ধরনের অঞ্চলগুলো প্রাণীগুলো বা মাছগুলো এখানে দেখা যায়। এছাড়াও রয়েছে ব্যান্থিক অঞ্চল। ব্যান্থিক অঞ্চল তোমরা এখানে দেখতে পাচ্ছ। এই ব্যান্থিক অঞ্চলটা হচ্ছে সমুদ্রের মহীসোপান অঞ্চলের সাথে যুক্ত যে অঞ্চল সেটাকে আমরা ব্যান্থিক অঞ্চল বলবো। তাহলে এই অঞ্চলটি হচ্ছে পেলাজিক অঞ্চলের ঠিক নিচে অবস্থিত, যেখানে অল্প আলো কিংবা আলোবিহীন যে অঞ্চল গঠন করে। তাহলে মহীসোপান অঞ্চল ঘেঁষে যে আলোবিহীন এবং কম আলো বিশিষ্ট অঞ্চল এবং যে অঞ্চলটি পেলাজিক অঞ্চলের ঠিক নিচে অবস্থিত সে অঞ্চলকে আমরা বলি ব্যান্থিক অঞ্চল। এখানে মূলত বালু, নুড়ি এবং বিভিন্ন প্রাণীর মৃতদেহ এখানে জমা হয় বা এখানে থাকে বা পাওয়া যায়। মূলত সামুদ্রিক আগাছা, ছত্রাক, ব্যাকটেরিয়া, স্পঞ্জ, সিস্টা
এই ধরনের মাছগুলো এখানে থাকে। এরপর আমরা দেখবো অ্যাবিসাল অঞ্চল। অ্যাবিসাল অঞ্চল তোমরা দেখতে পাচ্ছ এখানে একদম তলানিতে যে অঞ্চল সেটি হচ্ছে অ্যাবিসাল অঞ্চল। তাহলে তলানিতে বলতে সমুদ্রের গভীরে যে অঞ্চল সেটা হচ্ছে অ্যাবিসাল অঞ্চল। তাহলে এটি সমুদ্রের গভীরতম স্থানকে বোঝায়। গভীরতম স্থানকে অ্যাবিসাল অঞ্চল বলে। এখানে তাপমাত্রা খুবই কম, প্রায় 3 ডিগ্রি সেলসিয়াস। প্রায় 3 ডিগ্রি সেলসিয়াস। পানির চাপ অনেক বেশি, যেহেতু সবচেয়ে গভীরে অবস্থিত সেহেতু পানির চাপ সবচেয়ে বেশি, পুষ্টি খুব কম থাকে এবং অনেক অমেরুদণ্ডীয় প্রাণী, মাছ এবং কেমোসিনথেটিক ব্যাকটেরিয়া এখানের মধ্যে বসবাস করে। তাহলে আমরা লুনা পানির বায়ুম সম্পর্কেও দেখলাম। তাহলে এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু। তাহলে আজকে আমরা দেখলাম বিভিন্ন ধরনের বায়ুম, তার মধ্যে স্থলজ বায়ুম এবং জলজ বায়ুম দেখলাম, এবং প্রত্যেকটি বায়ুমের আরো বিস্তারিত আলোচনা আমরা দেখেছি। আশা করছি তোমরা আজকের ক্লাস থেকে এই বিষয়টি সম্পর্কে একটি স্পষ্ট ধারণা অর্জন করেছ। এই ক্লাসটি করার জন্য এবং মনোযোগ সহকারে ক্লাসটি সম্পন্ন করার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ।